আজকের প্রসঙ্গ ভারতের পুশিন। পুশিন মানে বুঝতে পারেন, মুসলমান পাইলেই তারা সেটাকে চালানোর জন্য চেষ্টা করে। ইন্ডিয়াতে মুসলমান পাইলেই তারা সেটাকে চালানোর চেষ্টা করে সে বাংলাদেশে, অ্যাজ ইফ ইন্ডিয়াতে মুসলমান নাই। 47-এর পরে কখনো মুসলমান ছিল না, ব্যাপারটা এরকম না। কিন্তু তা সত্ত্বেও ওরা নিজেরাও জানে, পুরা ইন্ডিয়া জুড়ে ধরলে পরে 15%, কলকাতাতে ধরলে তো 28 থেকে 30% মুসলমান আছে, মানে ভোটার আছে। 28% ভোটার মানে বুঝতে পারেন, ভোটার আর জনসংখ্যার মধ্যে ফারাক হয়। সো মুসলমান জনসংখ্যা 30%-এর বেশি কলকাতা। তবু তারা মনে করে যে মুসলমানত্ব একে বাংলাদেশি বলে চালাই দেয়, ফলে একে তারা পুশিং করে, একে তারা ঠেলে বাংলাদেশে। তার ঠেলে কোন পদ্ধতিতে বাংলাদেশে পাঠাবে? রাতের বেলা চুপে চাপে বর্ডারে যে জায়গাটা একটু পাহাড়া অন্যদিকে হাঁটতে গেছে ওই সুযোগ ওদিকে ঢুকিয়ে দেওয়া, এটা হলো পুশিং। সো এইটা শুরু করেছে ইলেকশন আগে থেকে। ইলেকশন বলে না, এইবারকার কলকাতার ইলেকশন বলে না, এটা সবসময় মোদি অমিত শাহ একটা কমন কৌশল, কমন একটা ছেঁচড়াম। আসলে এটা সাধারণভাবে তাদের কৌশলটা হলো যে এই আওয়াজটা তুলে এলাকার লোকেদের ভিতরে, ইন্ডিয়ার এলাকার লোকেদের ভিতরে মুসলমান ঘৃণা তৈরি করে দেওয়া, ফলে সব হিন্দুরা যেন ভোট ভাগ না করে শুধুই বিজেপিকে দেয়। এই হলো বিজেপির মূল কৌশল ছিল। এখন এটা কলকাতার শুভেন্দুকে ক্ষমতায় নিয়ে আসাতে কেন্দ্র করে তো আরো বেড়েছে এটা। হোয়াট এভার, আমি সেদিকে আর যাচ্ছি না। ফলে এইটারই আসল নাম হলো পুশ ইন। আপনি জোর করে বাংলাদেশের মধ্যে ঢুকা দিবেন, তাকে ফেলে দিবেন। এবারই সেটা নিয়ে বাংলাদেশে একদিকে তারেক সরকারের বিডিআর বা বিএসএফ বা বিজেপি, বাংলাদেশের বিজেপি সীমান্ত রক্ষীরা তাদেরকে এলাকার লোকজনকে সাথে নিয়ে পুশ ইন ঠেকায় যাচ্ছে, কিন্তু তবু তারা চালায় যাচ্ছে। গত পরশুদিন সম্ভবত দিল্লিতে দুই দেশীয় সীমান্ত রক্ষী অর্থাৎ বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড আর ইন্ডিয়ান বিএসএফ উভয়ের শীর্ষ পর্যায়ের নেতাদের একটা মিটিং শুরু হয়েছিল দিল্লিতে, কিন্তু কোনো এটা নিয়ে রিপোর্টিং আমি এ পর্যন্ত দেখি নাই কোনো পত্রিকায়। কিন্তু সেই ঘটনাকে উপলক্ষ করে এইবার তারেকের যে পেট মোচড়ানি শুরু হয়েছে সেটা দেখা যায় না এমনটা অবস্থা। তার পেট মোচড়ানিটা বাইরের সামনে নিয়ে এসছে। তার একটা বিশেষ উপদেষ্টা আছে, জাহিদ উর রহমান, ডাক্তার জাহিদ উর রহমান। ডাক্তার জাহিদুর রহমান কখনো আগে রাজনীতি করে নাই। হাসিনা আমলের শেষের দিকে কোনো কারণে তাকে জেলে যেতে হয়েছিল। জেলে যাওয়ার পরে সেখানে মাহমুদ রহমান মান্নার সাথে তার পরিচয় হয়। জেল থেকে ফিরে এসে তার সাথে আমার পরিচয় হয়েছে মাহমুদ রহমান মান্নার সাথে, মান্নাদের অফিসে যতবারই দেখা হয়েছে। শুরুর দিকে সবসময় মান্নার সাথে সে ছিল, সেই হিসেবে পরিচয় হয়েছিল আমার সাথে, ভালো পরিচয় ছিল, তাই ফোন টোনও করতো। একালে এসে সে তারেকের উপদেষ্টা হয়ে গেছে, এক নয়া পরিচয় তার। অন্যদের চেয়ে সে বেশি বুজুং বাজুং চাপা মারতে পারে ভালো বলে তার নিজের কাছে মনে হয়েছে, তারেকের কাছেও মনে হয়েছে। ফলে তারেক তাকে নিয়োগ দিয়েছে এই চাপাবাজি করার জন্য। কোন চাপাবাজি? মূল কথাটা হলো তারেক কিছু নিজে বুঝেও না, কেউ বলে দিলেও বুঝে না, সাধারণ কথাবার্তার সিদ্ধান্ত নিতে পারে না। ফলে জাহিদরা তার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আমি প্রায়ই এটাকে, তার এইসব আচরণগুলোকে গিয়াসীয় চিন্তা বলি আমি। তার একটা বন্ধু আছে বাচ্চা বেলাকার ন্যাংকা গেলার দোস্তের মতো, গিয়াসুদ্দিন আল মামুন নামে, সেই সূত্রে বলছি গিয়াস। এনিওয়ে, তারেকের এই জাহিদুর রহমান 3 দিন আগে বলা শুরু করলো ইন্ডিয়ান পুশিনের পক্ষে ইন্ডিয়াকে ছাপাই দিতেছে। অদ্ভুত কাণ্ড। সে বলতেছে পুশিন ভারতের আভ্যন্তরীণ বিষয়। দেখেন, তাই লিখেছি পুশিন কি ভারতের আভ্যন্তরীণ বিষয়? বিষয়টা বাংলাদেশকে চাপে রাখতে ইন্ডিয়ানরা করছে, মানে ইন্ডিয়ানদের কেউই এই 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 সাফাই দিয়ে আগায় আসে নাই কেউ, কিন্তু সাফাই দিচ্ছে কে? তারেকের বিশেষ উপদেষ্টা। কি বলবো এটাকে? এই জন্য বলেছি তারেককে কিছু বললেও বুঝে না, বুঝাই দিলেও সেটা বলতে পারে না। তার যেমন মনে হয় গিয়াসই তার সবচেয়ে ভালো বুঝে তাকে, ঠিক সেরকম এই জাহিদি তাকে সবচেয়ে ভালো বুঝে। জাহিদি তাকে হেল্প করবে কিসে? কেউ কেউ এটাকে লিখতেছে পুশিন নিশ্চয়ই ভারত ইচ্ছে করে নাই। হাসিনা আমল একটা পলক ছিল, আইটি মন্ত্রী,
আমরা তো নেটওয়ার্ক বন্ধ করি না, হয়ে গেছে। এর কথাটা সেটি, তারা বন্ধ করে নাই। আচ্ছা, তারা তো করে নাই, ভারত ইচ্ছে করে বন্ধ করে না। আচ্ছা, ভারত ইচ্ছে করে বড় কারণ কি করে বুঝলেন? আপনি কানে কানে বলে গেছে, হ্যাঁ, নাকি আপনি ভারতের দালাল দিচ্ছেন? না, এর কোনোটাই না। আসলে আসল কথাটা হলো, বলেছি তারেকের কিছু গোয়ার বুঝ আছে, এবং এই গোয়ার বুঝ দিয়ে চলতে পছন্দ করে। আর এই গোয়ার বুঝটা তাকে যে দেয়, তাকে সে কোলে বসায় নিয়ে কাছে। এই তেমনই একটা গোয়ার বুঝ বুঝতে পারছে জাহের, কোলে জাহের তার কোলে। এই বুঝটা কি আসলে? এই বুঝটা হলো এই যে আমাদের কারোর সাথে বিবাদ করা যাবে না, বুঝছেন? মিলমিশ করে থাকতে হবে। আমাকে ইন্ডিয়াদের সাথেও মিলমিশ করতে হবে, আমেরিকানদের সাথেও খলিল ইউনুসকে দিয়ে মিলমিশ করে রাখতে হবে, আর চীনের সাথে রাখতে। এই যে বুঝটা তার, সেই কারণে সে মনে করেছে ইন্ডিয়ার পিঠে হাত বুলায় তাকে মিলমিশ বজায় রাখতে হবে। তাহলে ডাকো জাহিদকে পুশিন ইন্ডিয়ানরা ইচ্ছে করে নেয়। দেখেন কথাগুলো মিলবে এখন। পুশিন ভারতের আভ্যন্তরীণ বিষয়। আচ্ছা, এটা কি গাধা? এই ছেলেটা কি গাধা? আমার মনে হয়নি কখনো ছেলেটা এত গাধা। পুশিন কি নিজেই নিজের বিরুদ্ধে করছে ইন্ডিয়ার ভিতরে নিজেই, নাকি ইন্ডিয়ার সীমানা পেরিয়ে বাংলাদেশের দিকে আসতেছে? তাহলে কিভাবে বলে যে পুশিনটা ভারতের আভ্যন্তরীণ বিষয়? আভ্যন্তরীণ বিষয় হলে ইন্ডিয়ান সীমানা, বাংলাদেশের সীমান্তে এসে পুশ করতেছে, বাংলাদেশের বিডিআর সাথে, বিএসএফ, বিজেপির সাথে সংঘাত করতেছে, তর্ক করতেছে প্রতিদিন। এটা চাক্ষুষ দেখার পরে এই লোকটা বলে কি করে যে এইটা ভারতের আভ্যন্তরীণ বিষয়? এটা তো দালালিও ঠিক মতন করতে পারে না। দালালি করতে গেলে তো অন্তত এই সাধারণ বুদ্ধিগুলো থাকতে, যেটা সারা দেশের মানুষ দেখতেছে। ইউটিউব খুললে রিলে ভর্তি, এটা জীবন্ত ছবি। ইভেন প্রতিদিনের 10টায় যে নিউজ দেয় টিভিগুলো, প্রত্যেকটা টিভি নিউজ এই ছবি দেখা যায়। এরপরেও সে কি করে বলে পুশিন ভারতের আভ্যন্তরীণ বিষয়? এটা এমন ধরনের ছেঁচড়া দালাল যে কিছু একটা বলে ভারতের পিঠে হাত বুলাইছি ভাব ধরলেই হবে। তারপরে বলতেছে ভারত ইচ্ছে করে নেই। ইচ্ছে করে করছে কিন্তু আপনি বুঝলেন কেন? আর এই সাফাই আপনি দিচ্ছেন কেন? এটা কি কূটনৈতিক পর্যায়ে কোনো আলাপ হয়েছে দুই পররাষ্ট্রমন্ত্রী? না, ওই যে আরেক সামা ওবায়দ, মানে এগুলা যে কি খাইতে কি করতেছে, সরকারের মন্ত্রী হয়ে বলছে কয় আমরা 13টা চিঠি দিচ্ছি। আচ্ছা, কোনো পররাষ্ট্র বিভাগ 13টা চিঠি দিয়েছে ইন্ডিয়াকে, এরপর ইন্ডিয়া কথা বলে না, এটা বুক ফুলে এবার পাবলিকলি বলতেছে। এটা কি তাদের খুব ইজ্জত বাড়ছে? তাদের পররাষ্ট্র বিভাগকে যে ইন্ডিয়ানরা 2 পয়সা পাত্তা দেয় না, এটা কি তা প্রমাণ হয় নাই? তো নিজে যেচে এই কথাগুলো বলতেছে। এই হলো তারেকের মন্ত্রিসভা। এখন আসল কথাটা আসেন, তাহলে মূল বিষয়টা হলো আসলে তারেক চাচ্ছে এই যে কারোর সাথে বিবাদে দেওয়া যাবে না, সব মিলমিশ করে করতে হবে। মিলমিশ করে করার দিক থেকে হাসিনাকে ছাড়াই সে যেতে পারবে না। হাসিনাকে ছাড়িয়ে তারেক কখনো যেতে পারবে না। হাসিনা ডিক্লেয়ার্ড ইন্ডিয়ার হাতে পুতুল, ঘোষিত। হাসিনার কথা সোজা সাপটা ছিল, আমার বাংলাদেশের মানুষকে প্রতিশোধ দিতে হবে। কেন? তারা বাপের মৃত্যুর দিনে ফুর্তি করছে, 15ই আগস্টে তারা ফুর্তি করছে, ফলে পুরো দেশটাই বেইমান। এদের কাছে শাস্তি দিতে হবে, প্রতিশোধ দিতে হবে আমার। এবং সেটার জন্য বাংলাদেশ যদি ইন্ডিয়া চায়, ইন্ডিয়াকে বেচে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমাকে প্রতিশোধ দিতে হবে। এ হচ্ছে হাসিনার লোয়েস্ট, মানে এর চেয়ে নিচে আর কেউ যাইতে পারবে না। ফলে ইন্ডিয়ার হাতে পুতুল তো সে জেসেই হচ্ছে। এখন তারেক চাইলে কি এর চেয়ে নিচে যেতে পারবে? এর চেয়ে প্রশ্ন। তাহলে তারেকের এই যে সবার সাথে খাতির রেখে চলতে হবে, মিলমিশ করে। এটা কি তারেক চাইলে পারবে? তারেক কি হাসিনার চেয়ে বেশি বুদ্ধিমান? হাসিনার চেয়েও বেশি, আরো বেশি করে বাংলাদেশ বেচবে? এটা পারবে তারেক? প্রথমত পারবে কিনা এটা ইম্পর্টেন্ট না, তার চেয়ে বেশি হলো ইন্ডিয়ানরা হাসিনার বাইরে তারেককে কল্পনা করেন। হাসিনার কম্পেয়ার না এটা। আমি এটা নিয়ে ইন্ডিয়ানদের কথা, লিখিত কথা পড়েছি, শুনেছি। তারা পরিষ্কার করে বলতেছে হাসিনা ভিন্ন। মানে বলেন না, অমুক দোকানের যে বিরিয়ানিটা খাচ্ছিলাম ঠোঁটে লেগে আছে, অন্য কোনো দোকানের বিরিয়ানি না, ঠোঁটেই লাগে না। ইন্ডিয়ানদের কাছে হাসিনা সেরকম, ওই একদম হাজির বিরিয়ানির মতন, এরা মোচে লেগে আছে। কিন্তু এখানে তারেক হাসিনাকে ছাড়া যেতে পারবে না, এবং হাসিনা তারেকের চেয়ে বড় বুদ্ধিমান। দেখেন, একদিকে সে এরকম পুতুল হয়েছে তার, আবার ঠিকই তাদেরকে পটায় পুটায়। ভাই জানে না, বড় ভাইরা, আমি চীনের কাছ থেকে টাকা নিয়ে আসি, হ্যাঁ,
দেখেন টাকা নিয়ে আসলাম, শুনতে পারবো না তো। ইন্ডিয়াকে ঠিকই রাজি করেছে। সে প্রথম চায়না গেছিল হাসিনা 2015 সালে নিজে ফিজিক্যালি। এর আগে তো কয়েকবার গেছে। আচ্ছা, কেউ জানে না কিন্তু যে হাসিনা প্রথম কবে চীনে গেছিল বা তার দলের পক্ষ থেকে। আপনাকে মনে করাই দিই, প্রথম ইন্ডিয়ার সাথে, সরি, হাসিনার সাথে চায়নার সরকারের সম্পর্ক হয় 2010 সালে। 9 সালে ক্ষমতা আসছিল। 10 সালে তখন তার সেক্রেটারি ছিল, দলের সেক্রেটারি এলজিইডি মন্ত্রী ছিল আশরাফ, সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফ 2010 সালে যে ঈদ, হ্যাঁ, আমরা যেটাকে বলি রোজার ঈদ, রোজার ঈদের ছুটিতে এসে গেছিল চায়না। দ্যাট ইজ আ ফার্স্ট ভিজিট অফ হাসিনা গভর্নমেন্ট 2009। ফলে 9 যেমন এটা 1/11 ফসল হিসেবে হাসিনাকে ক্ষমতায় বসে দেওয়া, ইন্ডিয়ান দালাল হিসেবে। একই সাথে দেখেন সে বুদ্ধিমান, কিন্তু কন্টিনিউয়াসলি চাইনিজদের অনুরোধটা সে ফেলতে চায়নি। সে এই জন্য সম্পর্কটা রাখছে সৈয়দ আশরাফের সাথে। অনেকে সৈয়দ আশরাফকে চিনি না, মনে করি এমন কি না, সৈয়দ আশরাফ বলে সেই লোক যে হাসিনার চেয়ে বড়। ইয়েস, হাসিনার চেয়ে বড় এবং প্রিয় কার কার কাছে? প্রথমত ইন্ডিয়ার কাছে। আপনারা অনেকেই জানেন না যে সৈয়দ আশরাফের বউ একটা ইন্ডিয়ান, পড়তে গেছিল লন্ডনে, ওইখানে তাদের প্রেম প্রীতি বিয়ে। সৈয়দ আশরাফ 75 তার বাপ খুন হয়ে যাওয়ার পরে এই যে লন্ডন গেছে আর ফিরে নেই, এদের দুজনাই লন্ডনিয়া বলতে পারে। সেই সময় 1/11 সময় বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত ছিল এক আনোয়ার হোসেন, বাংলাদেশি ব্রিটিশ, আর বিটুনিস আনোয়ার বিটুনিস ছিল হরিহরত্তা। তারা দুজন মিলেই 1/11 করছিল। ফলে বুঝতে পারেন এবার সৈয়দ আশরাফ কে। হাসিনা তখনও জেলে, তখনও লাইন ঘাট পাকা হয় নাই, কিন্তু সবার আগে লাইন ঘাট ছিল আসলে সৈয়দ আশরাফ। এই জন্য হাসিনার বহু বিপদে কথা বলতে চায়, মেসেজ পৌঁছিতে চায়, এটা করে দিচ্ছে সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফের গ্রহণযোগ্যতা ব্রিটিশদের সূত্রে আমেরিকানদের কাছে অনেক বেশি হাসিনার চেয়ে। এর হচ্ছে তলার গোপন কথাটা ফাঁস করলাম। এই কারণেই হাসিনা সৈয়দ আশরাফকে পাঠিয়েছিল চীনে। সেই থেকে সম্পর্ক তাদের। বেশি গল্প বড় হয়ে যাচ্ছে, ছোট করে আনলাম। 15 সালে এই জন্য হাসিনা এর আগেও গেছে, আর 15 সালে সে নিজে গেছে খুব সুনির্দিষ্ট কারণে। তার এই বড় করে চায়না লোন লাগবে, কম সুদের লোন। কেন? এর আগে 2014-র মধ্যে এই যে সে টাকা খাইতে গেছিল পদ্মা সেতুকে কেন্দ্র করে, ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিতে গিয়া, কথা সত্যিই তো আসলে এটা খাইছিল আসলে, আগাম টাকা খাইছিল এই যে পুতুলের জামাই, যেটা ডিভোর্স হয়ে গেছে এখন, যেটা তখন কানাডার বাসিন্দা ছিল। সে কনসালটেন্সি ফি বাবদ ওখান থেকে 50 মিলিয়ন $50 মিলিয়ন আগাম নিয়ে নিচ্ছে। এমনিতেই কনসালটেন্সির পয়সা খুব বেশি হয় না, 100 মিলিয়ন, 120-23 এরকম হয়। তার 50 মিলিয়ন সে নিজেই নিয়ে নিয়েছিল। এইটা ওয়ার্ল্ড ব্যাংক জানতে পেরে এইটাকে কেন্দ্র করে হাসিনার লাগে বিরোধ বাধায়। ফাইনালি পদ্মা ব্রিজ থেকে তারা সমস্ত টাকা পয়সা প্রত্যাহার করে না, হাসিনার সঙ্গে বিরোধ এক্সট্রিম জায়গায় পৌঁছে। হাসিনাও নেয়নি, হাসিনার মেয়ে বউ হাজবেন্ড নিচ্ছে, তাতেই দেখেন এই অবস্থা গেছে। এই কারণে কানাডার আদালতে মামলাটা হয়েছিল, যেহেতু তারা কানাডায় থাকতো। সে কারণে হাসিনা পুতুল বা তার স্বামী আর কখনো কানাডা ফিরে যায়নি, কারণ গেলে আবার যদি মামলাটা চেকে উঠে এই ভয় ছিল। গল্প বড় হয়ে যাচ্ছে। সো এগুলোর কারণে তার কম সুদের লোন পাওয়া, যেটাকে আমরা বলি ইনফ্রাস্ট্রাকচার লোন, অবকাঠামো লোন পাওয়ার, ওয়ার্ল্ড ব্যাংক তো অফিসিয়াল হয়ে গেছে, সে আর বিশেষ খাতিরের কারো কথা শুনে এরকম নাই। এটাও একটা কারণ দেখায় ইন্ডিয়াকে, সে রাজি করায় যে তাইলে আমি চায়নার কাছে চাই, এই কম সুদের লোন নেতার কাছে নিতে গেছে। এটাই সে নিজে করতে গেছিল। যেমন আপনারা অনেকেই জানেন সোনা দিয়ে হাতে একটা ডিপ সি পোর্ট করার কথা, চীনাদের করে দেওয়ার কথা, যেটা চীনারাও ব্যবহার করবে। ঠিক যেমন পাকিস্তানের যে গোয়াদার পোর্টটা আছে, লোকে মনে করে যে গোয়াদার পোর্টটা বোধহয় পাকিস্তানকে বানাই দিয়েছে। নো, এটা পাকিস্তানকে বানাই দিয়ে যদি পাকিস্তানকে চীন যদি এটা মাংনা পয়সা করে দেয়, এটা $22 বিলিয়ন প্রজেক্ট, তবুও চীনের কোনো লস নেই। কেন? কারণ এইটাই হলো চীনের পশ্চিম দিক দিয়ে সরাসরি ডিপসি পোর্ট পৌঁছে যাওয়ার একটা সুযোগ। চীন 3.5 দিকে ল্যান্ডলক, আর পশ্চিম দিকে তো আরো বেশি। পশ্চিম দিকটাই হলে হিমালয় পর্বতমালা। ফলে বুঝতে পারতেছেন যে এই দিকে বেরোবো কোথায়? খালি ওখান থেকে সে একটু কায়দা করে বিতর্কিত কাশ্মীরের একটা অংশ সেও নিচ্ছে, নিয়ে ওদিক দিয়ে যুক্ত হয়ে যায়, যেটা আবার আমাদের
চাইনিজ মুসলমান, উইঘুর মুসলমানদের অঞ্চল দিয়ে বেরিয়ে এসে পাকিস্তানের শেষ মাথায় ঢুকে পড়লে একেবারে পাকিস্তানের পেট চিরে সবগুলো প্রদেশ ঘিরে এবার গোয়াদারে পৌঁছায়। সো যেহেতু গোয়াদারে পৌঁছে গেছে, 3.5 দিকে সে বন্ধ। এই জন্য চাইনিজ পোর্টের কথা উঠলেই মালাক্কা প্রণালীর কথা উঠে। বহুবার আমেরিকানরা হুমকি দিয়েছে, সিনেটে আলাপ হয়েছে প্রকাশ্যে, সিনেটের আলাপ মানে কিন্তু প্রকাশ্যে। এক প্রফেসরকে হায়ার করছে সিনেটররা, সে রিপোর্ট দিচ্ছে মালাক্কা বন্ধ করে দিলে চীনের কি ক্ষতি হবে, এবং এই নিয়ে পিডিএফটা আমার কাছেও আছে। কারণ এমনি সিনেট, আমেরিকান সিনেট কিন্তু পাবলিক, এটা লাইভ টেলিকাস্ট করা যায় ইয়েতে, যে কোনো টেলিভিশন। আমেরিকান সিনেট এরকম সরকারি সিদ্ধান্ত, সরকার কি নিচ্ছে কাউকে নাও বলতে পারে, কিন্তু সিনেটের সিদ্ধান্ত, কংগ্রেসের সিদ্ধান্ত, কংগ্রেসের মন্ত্রীকে ডেকে নিয়ে সে কি জেরা করা হইতেছে, এগুলো পাবলিকলি প্রচার হয়, ফলে সেটাও তাই হয়েছে। তাহলে যে কথা বলতেছিলাম আসলে, যে কেন মালাক্কা নিয়ে এত, তো মালাক্কা নিয়ে যখন করতে গেছে তখন চীন আরো বেশি করে পাকিস্তানে এই গোয়াদার প্রজেক্টটা করছে। কেন এত কথা বললো? আমাদের সোনাদিয়াটাও সেরকম আরেকটা প্রজেক্ট। সোনাদিয়া হলে তাদের কি লাভ হতো? এরকম যদি হয়, চায়নার ম্যাপটা, এটা নর্থ, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব, এই জায়গাটুকু খালি পোর্ট আছে দিকে খোলা, এই কোনাটার এইখানে নিচে কোথাও আমরা আছে, এইটা হলো কুনমিং, এই জায়গাটাও বন্ধ, এখানেও তার কোনো ইয়ে নাই, পোর্ট নেই। এখানে কোথাও বার্মা আছে, এই সৌদি আরব থেকে তেল নিয়ে এসে এখানে নেয়, এখানে ঢাইলে দেয়, এটা পাইপ লাইন দিয়ে সোজা কুনমিংয়ে চলে যায়, কিন্তু এই আধা পার্ট এটাও কিন্তু ল্যান্ডলক। ফলে বঙ্গোপসাগরে যদি একটা পোর্ট হয়, তাহলে এই পোর্টটা কুনমিং থেকে এসে ইউজ করতে পারে বাংলাদেশ হয়ে। এই জন্য আমিও বারে বারে প্রস্তাব করি যে ইন্ডিয়ানরা ইয়ে চাচ্ছে, তার 7 ভাই দিয়ে আমাদের কাছে করিডোর চাচ্ছে, আমরা দিব, আমরা ইন্টারন্যাশনাল করিডোর দিব, তো সবাই মানে সবাইকে দেব। তাহলে ইন্ডিয়ান আসামের ওপারে আছে তিব্বত, তিব্বত দিয়ে কুনমিং থেকে তিব্বত হয়ে ঢুকবে, ইন্ডিয়া পারে বাংলাদেশে চলে আসবে, বাংলাদেশে এসে কুনমিং থেকে এই সোনাদিয়া পোর্ট ব্যবহার করবে তারা, তাহলে কুনমিংও একটা পোর্ট পাবে, সেটা চীনেরও লাভ, আমাদেরও লাভ। তাহলে সোনাদিয়ার পোর্ট হলে সোনাদিয়ার পোর্টের বানানোর খরচ চাইনিজরা বইবেই, ইভেন অনেক ছাড় দিবে, কারণ এর ভিতরে তারও ইন্টারেস্ট আছে, সোনাদিয়া পোর্ট ব্যবহারকারীও সে হবে, ফলে দ্রুত টাকা উঠে আসবে। এত সব চিন্তা করে আমি সোনাদিয়ার সপক্ষে, আমার পুরোনো দিনে যত লেখা আছে 14 সালের পরে, তার ভিতরে এইসব আর্গুমেন্টগুলো দেওয়া আছে। এনিওয়ে, সো এইসব চিন্তা করে যখন হাসিনা গেছে, কুনমিংয়ের গ্রাউন্ড স্টাডি হয়ে গেছে। এই 15 সালে যখন গেছে সে হাসিনা, সেখানে গিয়ে তার সাথে সোনাদিয়ার প্রজেক্টের আলাপ হওয়ার কথা। ইন্ডিয়ানরা ডাইরেক্ট ফোন করছে, যখন সে হাসিনা যখন চীনে, তখন ফোন করছে, নিশ্চিত করেছে খবরদার সোনাদিয়া নিয়ে কোনো আলাপ করবে না। এমন কোনো আলাপ হয় না। 2016 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ডাইরেক্ট বাংলাদেশে আসছে, এই যে এইটারই রিটার্ন। এই 1 বছরের মধ্যে প্রজেক্ট কি হবে সব ঠিকঠাক হয়ে গেছে। আসছিল $20 বিলিয়ন লোন দিবে বলে, ফাইনালি এটা 26 বিলিয়ন হয়েছে। এই রিপোর্টটা পাবেন। সেকালের এনডিটিভি মোদি বিরোধী, কিন্তু এখন তো আদানি দিয়ে কিনাই নিয়েছে বেনামে, এখন এটা আদানি টিভি কিন্তু। সো সেকালের এনডিটিভিতে এটা নিয়ে একটা বিস্তর রিপোর্ট হয়েছিল, এবং 20 বিলিয়ন শূন্য, ইন্ডিয়ানদের মাথা খারাপ হয়ে গেছে। 20 বিলিয়ন লোন দিচ্ছে বাংলাদেশকে, তাহলে আমরা কে, এরকম কথাবার্তা উঠছিল। এই 20 বিলিয়নটাও প্র্যাকটিক্যালি হয়ে গেছে হলো 26 বিলিয়ন। ফলে বুঝতে পারেন যে 16 সালের চায়নারা এই প্রথম বাংলাদেশকে লোন দিতে আসছে, ইনফ্রাস্ট্রাকচার লোন দিতে আসছিল 2016 সালে। এখন তারেককে এটাকে ছাড়া যেতে পারবে? এই হাসিনা কোনো দিক দিয়ে ছাড়া যেতে পারবে না। তাহলে এই যে তারেকের চেষ্টা, ইন্ডিয়ান পা ধরে সে চীনের কোলে উঠবে, আচ্ছা এটা পসিবল? কোনো আক্কেল জ্ঞান আছে? এই কথাটাই বলার জন্য আপনাদেরকে এত পিছনের কথা বলতে হলো আমার। সে কি হাসিনাকে ছাড়া যেতে পারবে? হাসিনারও যতটুকু কুটবুদ্ধি আছে, তারেকের ওগুলোও নেই। একটা গান আছে, ওরা চাইতে জানে না দয়াময়, দয়াময় আল্লাহ, আল্লাহকে যে কেমনে চাইতে হয়, কি চাইতে হয়, ওটাও তো জানতে হয়। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু আপনাকে চাইতে জানতে হবে তো। তারেক হলো সেই লোক, ওরা চাইতে জানে না দয়াময়। ও মনে করে ইন্ডিয়ার সাথেও খাতির রাখবে, পিঠে হাত বুলাবে, চায়নার সাথেও খাতির রেখে চায়না খেলে উঠে পড়বে। আচ্ছা, আরেকটা কথা বলি, ইদানিং তো রেপিং এর ঘটনা অনেক বেশি। এমন কোন মেয়ের বাবা কি আছে যে পাড়ার গুন্ডা,
যে তার মেয়েকে ডিস্টার্ব করে, উঠায় নিয়ে যাওয়ার ভয় দেখায়, রেপ করবা? কোনো মেয়ের বাবা কি এই পাড়ার গুন্ডাকে পিঠে হাত বুলায় নিজের মেয়েকে বাঁচাইতে পারছে না পারবে? কি মনে হয়? এই যে রমিসার রেপিস্ট সোহেল রানা, এটাই তো মোদি। এই রেপিস্ট মোদি, এইটা এই সোহেল রানাই মোদি। আর মোদি হলো বাংলাদেশকে যে রেপ করতে চায়, লুট করতে চায়। তারেক চেষ্টা করছে এই গুন্ডাটারে, রেপিস্ট গুন্ডাটার পিঠে হাত বুলায় নিজের মেয়েকে, দেশকে বাঁচাবে। এটা চিন্তা করেন না। রামিসার বাবা যদি এই সোহেল রানাকে, তো একই ফ্ল্যাটে থাকে, পিঠে হাত বুলাইতো, তাহলে কি রামিসা বাচ্চা যেত? বাঁচা সম্ভব? দুনিয়াতে এরকম ঘটনা ঘটছে কোনোদিন? বরং যখন আপনি হাত বুলাইতে যাবেন, ওই লফঙ্গা গুন্ডা তো বুঝে গেছে যে ওই পয়েন্ট, তাই সে তো আরো বেশি করে আপনাকে ডিস্টার্ব করবে। তাহলে এই যে সে পুশিন করতেছে, এখন আপনি ব্যাখ্যা দেওয়া হইতেছেন জাহিদকে দিয়া, ওরা ইচ্ছে করে করে না, ওদের এরকম কোনো চিন্তা নাই। এই যে পিঠে হাত বুলাচ্ছেন, এই মোদি যে সোহেল রানা, যে রেপিস্ট মোদি যে সোহেল রানা, এটা আপনি বুঝতে পারছেন? আপনি এটা দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন? কি বলবো আমি, এই সহজ কথাগুলো আপনি বুঝতে পারেন না। আপনি একটা জায়েদকে ভাড়া করে নিয়ে আসছেন, বুঝায় করতেছে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আপনার বাড়িতে ডাকাতি করতে আসছে, আপনার মেয়েকে রেপ করে নেবে, মেয়েকে উঠায় নিয়ে যাওয়া হুমকি দিতেছে, আপনি বলতেছেন এটা ওর আভ্যন্তরীণ বিষয়, এটা রেপিস্টের আভ্যন্তরীণ বিষয়। কি করতেছেন আপনি? আপনার মেয়েকে যে রেপ করতে আসে, এটা কি রেপিস্টের আভ্যন্তরীণ ইস্যু? আমি কি বলতেছেন এটা? আর জাহিদের বুদ্ধি কি এই জায়গায় হাঁটু থেকেই ঠেকছে? কি বলতেছে এটা? কি বললে খুশি হবে তারেক জিয়া, সেইটা বলতে গেছে। ওটা কথা হচ্ছে কিনা তাও খবর করার সময় হয়নি তার। ইন্টারনাল মিটিং এ হাততালি বাহবা পাওয়ার জন্য এতই সে ছুটতেছে। আমি একটা ফটো কার্ড দেখলাম যেখানে লেখা আছে, সে বলতেছে পুশিন ভারতের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশকে চাপে রাখতে এটা করা হয় নাই। এটা RTV কার্ড, তথ্য উপদেষ্টা। কি বলবো এটাকে? ভারত ইচ্ছে করে নাই পুশিনটা। এনিওয়ে, সার কথা তাহলে এই যে তারেক কেন চাইলেও ইন্ডিয়ার পুতুল হতে পারবে না হাসিনার মতন। এই হচ্ছে তার সিমটম, কেন পারবে না? তো রিলেশন গুলা বুঝে না, এগুলো সম্পর্কে কখনো পত্রিকার রিপোর্টও পড়ে দেখেন এগুলো কি হয়েছে, কি হয়, এগুলো অর্থ। হাসিনার আমলটা এত বড় চাক্ষুষ ঘটনা, এতগুলো রেফারেন্স দিলাম আমি, কোনোটাই সে ফলো করে নাই। কিছু লাগে না আপনার পড়াশোনা থাক বা না থাক, আপনি সিম্পলি যদি ডেলিকের খবরগুলো পড়ে দেখতেন 15-17 বছর, তাহলে তো অনেক কিছু জ্ঞান হতো আপনার। আপনার জ্ঞান দেওয়ার জন্য উপদেষ্টা রাখছেন, এখন উপদেষ্টাদেরকেও কি করে বুঝতে হবে, কাজ দিতে হবে, সেটা বোঝার জন্যও কি আরেকটা উপদেষ্টা দিবেন? দিলেও তো কোনো কাজ হবে বলে আমি বিশ্বাস করি না। আপনি তো হাসিনাকেও স্টাডি করেন না। হাসিনা ডেফিনেটলি ইন্ডিয়ার হাতে পুতুল, কিন্তু দেখেন তারপরে সে চীনের কাছে গেছে টাকা আনতে, ঠিকই টাকা আনতে পারছে 15 সালে 16 সালে, শেষের দিকে পারে 24 সালে এসে এটা কাজ করেনি, মাথা উলাই গেছে। 24 সালে গেছে হাসিনা যে কারণে ফেল করছে, আপনি সেটাও শিক্ষা নেন না, স্টাডি করেন না। কেন হাসিনা ফেল করলো? খালি ফেল করলে খুশি হয়েছে, এই খুশিতে বাগ হয়ে গেছে। কিন্তু হাসিনা কেন ফেল করলো? গভর্নমেন্টটা ফেল করলো কেন? কেন চীন থেকে টাকা আনতে পারলো না? বাজেট ঘোষণা করছে আপনারই মতন, বাজেটের জমার দিক থেকে খরচের দিক লিখতেছে, জমার দিকে শূন্য। এটা তো হাসিনার সমস্যা ছিল, আপনারও তো একই সমস্যা। আপনিও এই অবস্থায় রেখে চীন যাইতেছে, যাওয়ার কথা শুনতেছে, এটা কোথায় নিয়ে যাবে আপনাকে? আপনি আগের সাথে এই রেপিস্টটাকে হাত বুলাচ্ছেন, আপনার মেয়েকে যে রেপ করবে তাকে আপনি হাত বুলিয়ে আপনার মেয়েকে বাঁচাতে চেষ্টা করছেন। আমি কি বলবো, আপনি ন্যূনতম প্র্যাকটিক্যাল লোক হতো না? বাস্তবের যতগুলো মেয়ের বাপ আছে বাংলাদেশে, দু একটা দেখেন নাই আপনি? আপনি নিজে তো মেয়ের বাপ, ওটা বাদ দিলা, নিজেটা দেখা যায় না। বাইরে একটা পাবলিকের অ্যাটিচিউডটা কেমন থাকে মেয়েকে বাঁচানোর ব্যাপারে, মেয়েকে দেখে শুনে রাখার ব্যাপারে, মেয়েকে প্রোটেক্ট করার ব্যাপারে, এটা কখনো খেয়াল করেন নাই? দুনিয়ার কোনো বাপ তার মেয়ের রেপিস্টকে রক্ষা করতে পারে নাই তার পিঠে হাত বুলে, বরং পিঠে হাত বুলালে সে আরো বেশি দুর্দান্ত প্রতাপে রয়েছে উঠে, কারণ সে মনে করো তো দুর্বল, মেয়ের বাপ তো দুর্বল, সে থেকে আরো সুযোগ নেই। ফলে আপনি যত ইন্ডিয়ার পিঠে হাত বুলাবেন
বলে রাজি হবে, করানোর চেষ্টা করবেন, ও ততই দুর্দমনীয় হবে, আরো বেশি অ্যাগ্রেসিভ হবে, আরো বেশি ডিম্যান্ডিং হবে। আচ্ছা এটা না দিয়েছেন তাহলে ওইটা দেন, আচ্ছা তাহলে এবার হাসিনাকে ইলেকশন করতে দেন। এই দেখেন অলরেডি এই গাদাটা, এই জায়েদ অলরেডি সেটা শুরু করছে, কয় হ্যাঁ ইলেকশনে তো পার্টিসিপেট করতে পারবে, মানে স্থানীয় সরকার ইলেকশনে তো পার্টিসিপেট করতে পারবে। দেখেন যা বলছি তাই ঘটতেছে কিনা দেখেন। ও ভাবতেছে স্থানীয় সরকারে আওয়ামী লীগকে ঢুকতে দিলে ইন্ডিয়া খুশি হয়ে যাবে। ও জানেই না, তারেক জানেই না যে এরপরে একটার পর একটা ফর্দ বাইর করবে ইন্ডিয়া, আমার এটা চাই ওটা চাই। কয়টা দিবেন আপনি? আপনি রেপিস্ট চিনলেন না, রেপিস্ট সাইকোলজি জানলেন না, এরা কি করে, কি ধরনের আচরণ করে আপনি জানলেন না। দুই ধরনের লোককে কখনোই আপনি কোনোভাবেই সাহায্য করতে, শান্ত করতে পারবেন না। এক হলো রেপিস্ট, আর দুই হলো যে নেশাখোর। অবলীলা মিছি কথা বলবে, বউকে চাপ দিয়ে তার কানে দুল নিয়ে যাবে, না দিতে চাইলে বাচ্চাটাকে মেরে ফেলা, নিজেদেরই বাচ্চা তাকে মেরে ফেলার হুমকি দিবে, যাকে মেরেও ফেলবে আগের মতো, নেশাগ্রস্ত হবে। এইরকম ডেসপারেট তারা, নেশা চিনে আর বাইরের দুনিয়ার কাউকে চিনে না। দুদিন আগে দেখছেন আপনারা এক গরিব মহিলা রাস্তা দিয়ে দৌড়াইতেছে, আর পিছনে তার নেশাখোর হাজবেন্ড এত বড় একটা হাসুয়া নিয়ে দৌড়াইতেছে, তারা কাটবে। মোস্ট কমন রেপিস্টরাও তাই। তাই সমাজের কোন ধরনের মানুষের কি স্বভাবের হয়, মৌলিক স্বভাবটা কি থাকে, আপনি কখনো এগুলো স্টাডি করবেন না। এগুলোর সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই, বরং পড়াশোনা করলেই গাধা হয়ে থাকেন, সমাজের এই সাধারণ ঘটনাগুলো আপনি চোখে পাবেন। তাহলে দুটো কথা বললাম আমি, এক হলো রেপিস্ট আর এক হলো নেশাখোর, আর তৃতীয়টা সম্ভবত ইন্ডিয়া। একই স্বভাবের এগুলো, এগুলোকে আপনি কখনো কোনো ভদ্রলোকই কথাবার্তা দিয়া পিঠে হাত বুলায় কিছু করতে পারবেন না। তাহলে এদের মধ্যে একটাই কাজ, আমাদের দেশি ভাষায় যাকে বলে মুগুর, মুগুর দিয়ে একে একমাত্র ঠিক, ওই নেশাখোরকে মুগুর মারবেন তো ঠিক হবে। ধরে নিয়ে যে নেশা ছুটানোর যেসব প্রতিষ্ঠান আছে সেখানে ব্লক করে রেখে দিবেন, তাতে যদি ভালো হবে, নাইলে মরে যাবে, এটাই ভালো। ওকে রেখে লাভ কি আপনার? আপনি যত মায়া দেখাবেন ও ততই ওটাকে অ্যাবিউজ করবে। আপনি যত ইন্ডিয়াকে হুজুর হুজুর করবেন, পিঠে হাত বুলাবেন, ইন্ডিয়া ততই আপনার ঘাড়ের উপরে চড়বে, একটার পর একটা ডিম্যান্ডের ফর্দ আপনাকে দিতে থাকবে। আপনি ভাবছেন হাসিনাকে ইলেকশন করতে দিলে বেঁচে যাবেন, আপনি এমনই গাধা, আপনি জাহিদ, যে এত গাধা আমি বুঝিনি কখনো। আপনি একদিকে বলতেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আইন বানা রাখছেন, আবার বলতেছেন ইলেকশন পার্টিসিপেট করতে হবে। মানে আমি চোখ বন্ধ রাখবো আওয়ামী লীগ কিনা আমি জানি না। আচ্ছা সেটাও না, শয়তানি বুদ্ধি একটা বললেন, যেই কটা লোক আওয়ামী লীগের আমলের টাকা খাইছে, ঘুষ খাইছে, পাবলিক মারছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন আপনি? তারেক মিয়া নিবেন? আপনার আইসিটি কোর্টের দিবেন? যদি নিবেনই তাহলে নারায়ণগঞ্জের এই লোকগুলো বেরিয়ে যাচ্ছে কেমনি? কোন আওয়ামী লীগেরটা বেরোচ্ছে না, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না? আপনি কি মনে করছেন এগুলা সুবিধা দিয়ে আপনি আপনার মতন চীনের সাথেও সম্পর্ক রাখতে পারবেন? আপনার কোনোটাই হবে না। আমি ভীত আপনি চীন থেকে খালি হাতে ফিরে আসবেন না। এই যে আপনার এও হয় বারবারে বলছি, যেটা যত এরকম করবেন এই স্বভাবটার জন্য আপনি দুনিয়াদারি বুঝেন না। আসলে রাজনৈতিক দুনিয়াদারি তো নাই, সাধারণ দুনিয়াদারি বুঝেন না আপনি। বুঝলে কখনো রেপিস্টকে পিঠে হাত বুলেন চেষ্টা করতেন। তাহলে সার কথা দাঁড়ানো হলো এই যে দেখেন, এটাকে বলে আভ্যন্তরীণ বিষয়। আইদার আভ্যন্তরীণ বিষয় বলার জন্য জাহিদকে আপনি খোদা হাফেজ বলে দেন পারেন যদি, আর না হলে আমরা নিশ্চিত থাকবো আভ্যন্তরীণ বিষয়ে আপনি তারিখ দিয়ে বলেছেন। আপনি ইন্ডিয়ার পুতুল হতে চেষ্টা করছেন, হাসিনাকে ছাড়ায় পারবেন না, আপনার এই যোগ্যতাও নেই। সো ঘুরে ফিরে যদি পরিণতি এরকম হয়ে যায় যে আপনি চিনতে খালি হাতে আসছেন, আমি অবাক হব। থ্যাংক ইউ।